৯ বছর সম্পর্কের পর আমার প্রেমিক আদিব আমায় আজ জানালো, সুপ্তি, তুই আমার পরিবারের সাথে ঠিক যাবি না, আর খাপ খাওয়াতেও পারবি না। থুম মেরে বসেছিলাম ক্যাফের চেয়ারে, মুখ দিয়ে যেন কথাই বের হতে চাইছিল না। যেখানে আমার কথার যন্ত্রণায় আদিবের কান ঝালাফালা হয়েছে। তো কি বলবো আমি, আকাশটা মনে হচ্ছিল আমাকে ছুঁয়ে যাচ্ছে, আর পৃথিবীটাও শূন্য মনে হচ্ছিল। কোথাও কেউ নেই, একদম শূন্য, নিস্তব্ধ চারিদিক। আমার ঘোর কেটে গেল আবার আদিবের ডাকে। কি রে, কিছু বলছিস না যে? কি বলবো, আসলে দেখ, তুই রান্না করতে পারিস? আর মাছ কাটতে? না। ঘর গোছাতে? না। আমাদের পরিবারের বউদের বাইরে বের হওয়া কিন্তু নিষেধ। ৯ বছর ধরে জেনে আসছিস যে আমি ঘুরতে ভালোবাসি। আমাদের পরিবারে বউদের চাকরি করাও নিষেধ। আমি ছোট থেকেই নিজের পায়ে দাঁড়াতে চাইতাম, তুই এটা জানিস। হ্যাঁ, সেই জন্যই তো হবে না রে। সেই ছোট থেকে আমার আর আদিবের সম্পর্ক। আদিবই আমায় প্রথম প্রেমের প্রস্তাব দেয়, আর আমি না করে দিই সবার কাছে। এমনকি আদিবের বাসায়ও বিচার দিয়ে কি লঙ্কা কাণ্ডই করেছিলাম। শুনেছিলাম আদিব অনেক মারও খেয়েছিল, আর এর পরেও বলে গিয়েছিল আমায় ভালোবাসে। বাসা থেকে বেরও নাকি করে দিয়েছিল। বাবা মা মামা সকলের কথার অবাধ্য হয়েছিল, আমাকে এক দেখায় ভালোবেসে ফেলেছিল বলে। ঘটনার ফলশ্রুতি এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে আদিব সুইসাইডও করতে গিয়েছিল। আমি অবশ্য এসব শুনেই গলে গিয়েছিলাম। তারপর কথা, কথার পৃষ্ঠে কথা, বহুদিন পর দেখা, আবারও দেখা, আর প্রেম। সব কিছুই যেন না চাইতেই হয়ে গিয়েছিল, আর এভাবেই কেটে গিয়েছিল বহুদিন। তারপর বছর, আর তার উপর কিছু বছর। এখন আদিবের মাও আমাদের ব্যাপারটা মেনে নিয়েছে। আদিবও অনেকটা বড় হয়েছে, মায়ের সাথে আরও ফ্রি হয়েছে। আমার সাথে তার মায়ের কথাও বলিয়ে দিল। প্রথমে আন্টি, তারপর মা ডাকা শুরু করলাম। ছোট ছোট বিষয় ঝগড়া, আর আদিবের এসে বলা সরি, আর আমার সর্বকালের ঝাড়া ডায়লগ, সরি বললেই সব ঠিক হয়ে যায় না। এসব মিলেই কেটে গেল আরও কিছু বছর। আর এখন বর্তমানকালের কিছু বছরগুলো এমন হয়েছে যে সরিটা আমিই বলি। সে হয়তো বলে, রাগ করে ব্লক করে, সেই রাখে। আমি হয়তো নিজে থেকেই দেখা করতে গিয়ে সব ঠিক করে নিই। এভাবেই ঠিক থাকেও কিছুদিন পর আবার। আসলে আদিব খুব চরিত্রবান আর বুদ্ধিমান ছেলে, অনেক বাস্তবিকও। কিন্তু আমি যে সেই আবেগের প্রেমে পড়েছিলাম, তাই বিয়ের বয়সে সে আদিবের এমন অতি বাস্তবিক কথা প্রেমিকা হিসাবে মেনে নিয়ে নিজেকে যখন আদিবের বউ হিসাবে কল্পনা করছি, বড্ড বেমানান লাগছে। না, ক্যাফেতে আর বসে থাকা যাবে না, কেমন অসহ্য লাগছে। আমি কাঁদতে কাঁদতে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই আম্মু জিজ্ঞেস করলো, কি রে, আদিবের সাথে দেখা হলো? কবে দেখতে আসছে ওরা তাহলে? আম্মু বাবা কেউই আদিবকে শুরুতে মেনে নেয়নি। নিজের কত বিয়ের ঘর যে ভেঙেছি আদিবের জন্য, তার হিসেব নেই। অনেক কষ্টে খাওয়া দাওয়া বন্ধ করে, রাগ দেখিয়ে, দরজা বন্ধ করে তবেই বাবা মাকে রাজি করিয়েছিলাম। আদিবের বেতন 10,000। পরিবারের অবস্থাও তেমন ভালো না। এসব নিয়ে আমার কখনো মাথা ব্যথা না থাকলেও বাবা মার এতে ছিল ঘোর আপত্তি। কিন্তু আমার জেদের কাছে এই আপত্তি বশ্যতা স্বীকার করলো। আম্মুকে কিছু না বলে আমার রুমে চলে এসেছি। দরজা বন্ধ করে বেসিংয়ে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এবার আয়নায় নিজেই নিজেকে বেশ কিছুক্ষণ দেখে আমার আমিকে আয়নার প্রতিবিম্বে আবিষ্কার করে নিজেই নিজের সাথে কথা বলার চেষ্টা করলাম। তুই কত বোকা রে সুপ্তি! যখন ছেলেটা প্রেম করতে এসেছিল, তুই কেন স্ট্যাম্পে তার লিখিত দলিল নিলি না? কেন তখন সেই দলিলে তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে এটা লিখে রাখলি না যে তুই তার এবং তার পরিবারের যোগ্য কিনা? কেন তুই বুঝলি না কেন মানুষের যখন তার খুব ভালো লাগার মানুষটির ব্যাপারে জানা শেষ হয়ে যায়, তখন তার প্রতি আগ্রহ কমে যায়? মানুষ মাত্রই পরিবর্তনশীল, আর গিরগিটির মতন রং বদলায়। যার জন্য আদিব তার পরিবারের বিরুদ্ধে গিয়েছিল, পরিবারের কথা অমান্য করেছিল। আজ আর সেই পরিবারের দোহাই দিয়েই তাকে ছেড়ে যাচ্ছে। আম্মুর ডাকে আবারও ঘোর কাটলো, আর তার হাজারো প্রশ্নের ভিড়ে আর এটা লুকাতে পারলাম না যে আদিব আমায় বিয়ে করতে চায় না। কথাটা শোনা মাত্রই আম্মুর অপমানজনক কথায় যেন আমার বুকের ভিতরের ক্ষততে লবণ আর মরিচ ঢালার স্বাদ পাচ্ছিলাম। বাবাও আমার সাথে কথা বলা বন্ধ করে দিল।
অপরদিকে আমি ভাবছিলাম আদিবের মাকে সব বলবো, বা আদিবের হাতে পায়ে ধরে ওকে বিয়ে করতে রাজি করাবো। কিন্তু মন তা করতে চাইলেও বিবেকের কাছে বাধা পড়ছিলাম বারবার। আসলে অনেক বছরের সম্পর্ক তো, তাই সম্পর্কের চেয়ে সময়ের বাঁধনে বাধা পড়ে গিয়েছিলাম বেশি। কথা বলাটা যেন অভ্যাস হয়ে গিয়েছিল। অভ্যাসের ফলশ্রুতিতে আদিব আর আমি একে অপরের খোঁজ নিতাম, কেমন আছি এই অবধি। কিন্তু আদিব তখনও বিয়ে করতে নারাজ। আমিও জোরাজুরি বা তাকে প্রতারক বলে আখ্যাও দিইনি, কারণ আমি জানতাম আদিবের যা মন চায় তাই করে, আর আদিব ভুল কিছু কখনোই করতে পারে না। আসলে বিশ্বাস করাটা সময়ের সাথে কখন যে রক্তে মিশে গেছে বুঝিনি। আর আমরা মেয়েরাও বড্ড অদ্ভুত, কাউকে ভালোবেসে ফেললে তার প্রতি আসক্ত হয়ে যায়। এভাবে চলতে চলতে সত্যি সত্যি বিয়ে ঠিক হয়ে গেল বাবার বন্ধুর ছেলের সাথে। আর এবার না করারও মুখ নেই, আমার আত্মহত্যা করার মতনও সাহস নেই। দেখতে সেই আংটি পরিয়ে চলে গেল। ঠিক করেছি বিয়ের কার্ডটা আগেই আদিবকেই দেব। আজ মনটা শক্ত করে আবারও আদিবকে ক্যাফেতে আসতে বললাম। সম্পর্কের নতুনত্বে আদিব নিজে থেকেই আগে এসে আমার জন্য অপেক্ষা করতো, আর তার নাকি আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে ভালো লাগতো। আর এতে নাকি আমাকে অনুভবও করে বেশি, আর ভালোবাসাও বাড়ে। গত 1 বছর যাবত অবশ্য আমি তার জন্য অপেক্ষা করি ঘন্টার পর ঘন্টা, আর সে ব্যস্ততায় দেরি করে ফেলে। অথচ আমিই নাকি ছিলাম তার পৃথিবী। আম্মুর ফোন চুরি করে সারা রাত কথা বলার দিনগুলো কবে যে হারিয়ে গেল চোখের পলকে টেরই পেলাম না। কত শখ ছিল ওর আমার নিজের ফোন হবে, আর ওকে আমার সাথে আম্মুর ফোন দিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে না। আজ দামি ফোন তো হলো ঠিকই, কিন্তু কথা বলার মানুষটি কই? এসব ভাবতে ভাবতেই আর ভাবনার ঘোর কাটিয়ে আদিব এসে আমার সামনের চেয়ারে ধপাস করে বসে পড়ল। 9 বছরের সম্পর্কের পর আমার প্রেমিক আদিবকে আজ কিভাবে আমার বিয়ের কার্ডটা দেব ঠিক বুঝে উঠতে পারছি না। ক্যাফেতে সামনের চেয়ারটায় আদিব বেশ ফুরফুরে মেজাজে বসে আছে, আর গুনগুন করে গানও গাইছে। কাউকে বিয়ে করতে চেয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম মন থেকে, আর সেও প্রতিজ্ঞাবদ্ধ ছিল। আজ সময়ের ব্যবধানে তার আবেগ হয়েছে শূন্য, কমেছে আমার প্রতি মায়া আর টান। আর আমারও থেমে নেই কিছু, সময়ের স্রোতে চলেছে সব। আসলে কারোর জন্য জীবনের কোনো কিছুই থেমে থাকে না, ঠিক চলে যায়। হয়তো যেভাবে চালানোর পরিকল্পনা করা হয়েছিল সেভাবে চলে না, আর ভালো মন্দেরও হিসাবের মাঝে পড়ে যায় না। আদিব, এই নে আমার বিয়ের কার্ড, তোকেই প্রথম দিলাম। কিছুটা ভূত ডাকার মতন চমকে ওঠে। বিয়ে মানে? কার বিয়ে? বললাম তো আমার বিয়ে। আমাকে তো জানালি না কার সাথে আর কবে। কার্ডেই দেওয়া আছে সব, এই তো জানালাম। হ্যাঁ, হাদিবটাও না এমন অদ্ভুত। যখন আমি তার সাথে সারা জীবন পার করার আশায় তার প্রতীক্ষায় ছিলাম, তখন আমায় ঠিক অগ্রাহ্য করছিল। ঠিক যখনই আমি ওকে ওর কাঙ্ক্ষিত মুক্তি দিতে চাইলাম, তখনই ওর চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট। হয়তো এখন আমায় প্রতারক বলে বন্ধু মহলে এই দুঃখী মুখটা নিয়ে ঘুরে বেড়াবে, আর আমি আখ্যায়িত হব প্রতারিকা প্রেমিকা নামে। আদিব শোন, যাওয়ার আগে একটা শেষ কথা বলে যাচ্ছি। হ্যাঁ বল। পরবর্তীতে যখন বিয়ে বা প্রেম করবি, একটু কষ্ট করে বাসা থেকে জেনে নিস তারা কেমন মেয়ে চাই, আর নিজের মনের সাথেও কথা বলে নিস রে। সে কি 9 বা 10 বছর পরে বদলে যাবে কিনা। হাসি। বাসায় আসার সাথে সাথেই আদিব কল দিল। না, ধরবো না, অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাছাড়া একমাত্র মেয়ে হিসাবে আমারও বাবা মার প্রতি কিছু দায়িত্ব তো রয়েই যায়। 2বার কলটা বেজে গেল, কেটে গেল। ঠিক 5 মিনিট পরেই নিজের জেদের কাছের অন্তরে লুকিয়ে থাকা ভালোবাসা জিতে গেল। আর কেন ফোন করছে সেটা জানার আগ্রহ দমাতে না পেরে কল দিয়ে বসলাম। হ্যালো, ফোন দিলি যে? আমি তো সব বলেই এসেছি, তাহলে আবার এখন কেন? না, এমনিই দিলাম। সত্যিই তোর বিয়ে? হ্যাঁ। আচ্ছা, ভালো থাকিস। আর মনে পড়ছে তোকে খুব। এতটুকু বলতেই কলটা কেটে দিলাম। না, আমি আবার মায়ায় জড়িয়ে যাচ্ছি। মেয়েদের এই মন নিয়ে যত সব ঝামেলা, একবার মায়ায় জড়িয়ে গেলে আর ছাড়তে চায় না। এখন আদিব যদি আমায় ফোন না দিত, মনকে ঠিকই বুঝিয়ে নিতাম যে বিয়ের কার্ডটা পেয়ে আদিব খুশি হয়েছে আর মুক্তিও পেয়েছে। কিন্তু এখন এই আদিবটা আমায় জ্বালিয়ে মারলো, অবহেলা করে ছেড়েও যেতে চাইছে, আবার যখন মুক্তি পাচ্ছে আমায় তখন মায়ায় জড়িয়েও ফেলছে। এক প্রবল দ্বিধায় ভুগছি আমি। এমন সময় বাবা এলো হাতে গয়নার 3টি বাক্স নিয়ে। মা রে,
জানি তোর জীবনে একটা খুব খারাপ সময় গিয়েছে। তুই আমাদের একমাত্র মেয়ে, তাই আমাদের বাবা মা হিসাবে শখ সব আহ্লাদ তোকেই ঘিরে। এই গয়নাগুলো তোর মা আর আমি টাকা জমিয়ে জমিয়ে খুব শখ করে বানিয়েছিলাম আমাদের মেয়েকে গয়নায় মুড়ে দেব বলে। এই যে নিজ হাতে তোর বিয়ের এত সব আয়োজন করছি, তোর ভবিষ্যৎটা নিজের হাতে গুছিয়ে নিশ্চিন্ত হতে পারছি। এই তো জীবনের ঢের, আর কিসের প্রয়োজন? তাছাড়া দুলাল আমার বন্ধু, একই শহরে থাকা হতো না বলে তোদের সাথে দেখা করানো হয়নি, তাই চিনিস না। শুনেছি তার ছেলেও খুব ভালো। তুই ভালো থাকবি মা। বাবা চলে গেল, কিন্তু আমায় আবারও আরেকটা মায়া আর কর্তব্যবোধে জড়িয়ে দিয়ে গেল। বাবা মার প্রতি মায়া আর পরিবারের প্রতি কর্তব্যবোধ। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন জানি না জীবনে আর বিয়ে করতেই ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে বিয়েই কি সব? যদিও আমার ভাবনাগুলো অবাস্তব ভিত্তিহীন, তবুও মন বলছে ভালো হতো। এমন সময় মা এলো হাতে ফোন নিয়ে, আমাকে পাশে বসিয়ে খুব আনন্দিত নয়নে বলল, এই নে নিলয়ের নাম্বার, কথা বল। বিয়ের আগে একটু একে অপরকে চিনে নে। প্রথমে নিলয় নামটা শুনেই কেমন বুকটা ধূপ করে উঠেছিল। এক মুহূর্তের জন্য আদিপ শুনেছিলাম। মাকে হতাশ করে দিয়ে বললাম, নাম্বার লাগবে না, যা কথা বলার তোমরাই বলে নাও। জোর কদমে আগাতে লাগলো বিয়ের আয়োজন। বাসায় সব আত্মীয় স্বজনরাও চলে এসছে। এরই মাঝে আদিবের মায়ের ফোন এলো। হ্যালো সুপ্তি? জি। শুনলাম বিয়ে করছিস? হ্যাঁ, তবে বিয়েটা করছি না, বাবা আম্মুই ঠিক করে দিয়েছে। তুমি কেমন আছো? প্রেশারটা নর্মাল আছে তো? রাখতো তোর প্রেশার। তা আমার ছেলেকে যখন বিয়েটা করবিই না, প্রেমটা করতে এসেছিলি কেন? তুমি সবটা জানো না তাই এমন বলছো। জানি জানি, সব জানি। শুনলাম তোর বরটাও খুব বড় লোক, হয়তো সেটাই কারণ। ভালো থাকিস। আদিবের মা হয়তো অভিমান করেছে। আসলে সব মায়েরাই নিজের সন্তানের সুখ দুঃখের কথা সবার আগে ভাবে। নিজের মায়ের কাছেই হয়তো সন্তানের বড় অপরাধও বড় নয়। সে যাই করুক, সবার আগে নিজের সন্তানের সুখ চাহিদা। তবে কেন জানি না নিজেকেও অপরাধী লাগছে। আদিবটা অবহেলার পর আমাকেই আবার অপরাধী করে ছাড়লো। ফেসবুকে ঢুকে দেখলাম অনেকেই মেসেজও করেছে। বেশিরভাগ মেসেজই আমাকে আর আদিবকে নিয়ে করা। বেশিরভাগ মেসেজগুলো এমন, এত বছরের সম্পর্কের পর তুই কিভাবে পারছিস বিয়ে করতে? আপু, আদিবদাকে এভাবে কষ্ট দিতে পারছো তুমি? শুনলাম বর নাকি খুব ধনী, তা আদিবকে কি এই কারণেই ছেড়েছেন নাকি ম্যাডাম? এই হলো আমার ইনবক্সের অবস্থা। হয়তো গ্রুপে গ্রুপে আমায় নিয়ে সমালোচনার ঝড়ও বইছে। আসলে আদিবের আমার প্রতি করা অন্যায় আর অবহেলাগুলো ছিল লোকচক্ষুর অন্তরালে, তাই তা কারোর চোখে পড়েনি বলে কেউ সেদিক থেকে বিচার করছে না। সেসব শুধু আমার মনে কষ্টের ছাপ ফেলে গিয়েছে সকলের অগোচরে। কিন্তু আমার বিয়েটা স্পষ্ট, তাই সবাই এই দিক থেকে, অর্থাৎ বলা যেতে পারে একদিক থেকে বিচারে মত্ত। আমরা মানুষেরা বড্ড অদ্ভুত, যা দেখি তাই বলি, ঘটনার পৃষ্ঠের ঘটনা দেখার চেষ্টাও করি না। আজ রাত পার হলেই আমার গায়ে হলুদ, কাল বিয়ে। আদিবের দেওয়া সমস্ত উপহারগুলো বের করেছি। এগুলো আমি সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে পারবো না। আমার বুকের ওপর বোঝা হয়ে থাকবে আর কাঁটার মতন বিঁধবে। অশ্রুসিক্ত নয়নে উপহারগুলো শেষবার দেখছি। কত মায়া, আবেগ, অনুভূতি, স্মৃতি জড়িয়ে আছে এগুলোই। আমি কখনো আদিবের দেওয়া উপহারগুলো ব্যবহার করতাম না, স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দিতাম। এসব কাল এক বান্ধবীর কাছে দিয়ে যাব। আদিবকে ফেরত দিতে যতই জিনিসগুলো দেখছি ততই মায়া বাড়ছে। আচ্ছা, আমি পালিয়ে যাই আদিবের সাথে? ছি ছি, কি ভাবছি এসব? মা বাবার সমাজে মুখ থাকবে না তাহলে? মন সকল বোঝার ঊর্ধ্বে, তাই হয়তো মানতে চাইছে না, আর মানাতেও পারছি না। তাছাড়া আদিবও মানবে না। এমনটা ভাবতে ভাবতেই বিয়ের দিন চলে এলো। আমার পালিয়ে যাওয়ার ইচ্ছা পরিকল্পনা শেষ করে দিয়ে আজ আমার বিয়ে। হঠাৎ আমার পাশে বসা বান্ধবীর ফোনে আদিবের নাম্বার থেকে কল। ফোনটা ধরার সময় পাওয়ার আগেই কাজী সাহেব এসে হাজির। আমি আর আমার মাঝে ছিলাম না, মন বলেও কিছু অনুভব করতে পারছিলাম না। অঝরে কেঁদেই যাচ্ছিলাম। আর এরই মাঝে বিয়ে হয়ে গেল। আমার চেনা শহর আর মানুষগুলোকে ছেড়ে চলে এলাম ভিন্ন এক শহরে। ফুলশয্যার খাটে বউ সেজে বসে আছি। আদিবকে নিয়ে কল্পনা করা এই দিনে আজ দিনটা ঠিক থাকলেও বদলে গিয়েছে মানুষ। তবে আমার কাউকে ঠকানোর অধিকারও নেই। তাছাড়া যে আমায় বিয়ে করেছে তারও অধিকার আছে আমার অতীত সম্পর্কে জানার। আজই সব বলে দিতে হবে। ঘড়িতে বাজে রাত 12টা।
এ সময় নিলয় ঘরে প্রবেশ করলো। আমি ঘরে পায়চারি করছিলাম আর ভাবছিলাম নিলয়কে সব কিভাবে বলবো, আর শুরুটাই বা কিভাবে করব, কিভাবে বোঝাবো যে আমি ওকে মুহূর্তেই স্বামী হিসাবে মেনে নেওয়া সম্ভব না। আমারও তো মন আছে, আমি তো নিজের মনের ওপর আর জোর খাটাতে পারি না। নতুন বইয়ের এমন চিন্তিত মুখ পায়চারি দেখে নিলয় খুব অবাক হলো, মনে হলো তাকে আরও অবাক করে দিয়ে বললাম, আমার আপনার সাথে কিছু কথা আছে। ফুলশয্যার রাতেই আমার নতুন বরকে আমার প্রেমিকের কথা বলে দিয়েছিলাম, সাথে এটাও বললাম এই মুহূর্তে আমাকে তার স্ত্রীর ভূমিকা পালন করা সম্ভব না। কয়েক মাসের প্রেমিক হলে তাও একটা কথা ছিল, 9 বছরের সম্পর্ক ছিল আমাদের। নিলয় মানে আমার বর আমাকে ছেড়ে দেবে নাকি আমার অতীত মেনে নেবে, এসব কিছুই কথাগুলো বলার আগে মাথায় কাজ করছিল না বা আসেওনি। মাথায় তখন শুধু একটাই কথা ছিল যে কিভাবে তাকে সব গুছিয়ে বলবো, কিভাবে শুরু করব। তবে কথাগুলো বলার পর নিলয়ের নিস্তব্ধতা, এই মুহূর্তে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি আর মনে মনে দৃঢ়তা আনছি যাতে বের করে দিলেও অনুনয় বিনয় করতে না হয়, আবার বাবা মায়ের ওপরেও বোঝা না হতে হয়। আমার ভাবনা আর নিলয়ের নিস্তব্ধতার পাঠ শেষ করে নিলয় শুধু একটা কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল, ঘুমিয়ে পড়ো। আমার মনে হাজারো প্রশ্নের ভিড় এসে জড়ো হলো। নিলয় কেন আমার 9 বছরের সম্পর্কের কথা আর সেটা ভাঙনের কারণ জেনেও কিছুই বলল না? নিলয় কি কাল আমায় বের করে দেবে? এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে গেলাম বুঝে উঠতেই পারলাম না। আর সকালে ঘুম ভাঙলো ননদের ডাকে। ওঠার সাথে সাথেই ননদের প্রশ্নের মুখে পড়লাম, এ কি ভাবি, ভাইয়া অন্য ঘরে ঘুমাচ্ছে যে? কিছুই বললাম না। কিছুটা এড়িয়েই ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হতেই খেলাম আর এক ধাক্কা। বিয়ে বাড়িতে মানে বরের বাড়িতে যতজন আত্মীয় এসেছিল সকলেই আমার রুমে এসে জড়ো হয়েছে, আর নিলয় কেন ঘরে ছিল না তার গুঞ্জন। এ তো মহা বিপদ। আজ আবার বউ ভাত, বাবা মাও আসবে, তারা এসে এসব শুনলে বড্ড কষ্ট পাবে। হঠাৎ নিলয় ঘরে ঢুকে পরিস্থিতি তার পেট খারাপের কথা বলে ভালোভাবেই ঠান্ডা করে দিল। আসলে নিলয়ের পরিবারও তো মান সম্মানের ব্যাপার আছে, এই যাত্রায় রক্ষা। এরই মাঝে নিলয় আমার সাথে খুব দরকার ছাড়া একটা কথা বলে না, আর পরিস্থিতি এড়াতে ওর ঘরেই খাটে আমাকে থাকতে দিয়ে সে থাকে নিচে। যদিও ওইদিকে আমার কোনো মাথা ব্যথাই নেই। বউ ভাত, নিলয়ের বাড়ির আত্মীয়দের আপ্যায়ন, নতুন বউয়ের কর্তব্য, শাশুড়ির থেকে রান্না শেখা, ননদের চাহিদা মেটানো, আর তার সাথে আড্ডায় ব্যস্ত আমি আমার 9 বছরের অভ্যাস কাটিয়ে উঠতে চলেছি। অভ্যাসটা ছিল আদিবের সাথে কথা বলা, যার সাথে কথা বলা ছাড়া একটা দিনও থাকতে পারতাম না, যার সাথে 5 ঘন্টা কথা না হলেই গাল ফুলিয়ে দিতাম, আর মাঝে মাঝে আমায় ভুলে গিয়েছে, সে বদলে গিয়েছে ভেবে ফুঁপিয়ে কাঁদতাম। এই মুহূর্তে এসে সেটা আবিষ্কার করলাম যে ব্যস্ততা মানুষকে সব ভুলিয়ে রাখতে পারে। তবে হ্যাঁ, যখন সংসারের এসব ঝামেলা থেকে কিছুটা একা থাকি, যখন সন্ধ্যার পর ছাদে কিছুটা সময় কাটাই বা নির্ঘুম কোনো রাত কাটে, হঠাৎ যখন খুব ঘোরে ঘুম ভেঙে যায়, খুব মনে পড়ে তখন আদিবের আমাকে আর আমার আদিবকে দেওয়া কথাগুলো। কত বিকাল একসাথে হাতে হাত রেখে ভবিষ্যৎ সংসারের পরিকল্পনা করে কাটিয়েছি, আমাদের সন্তানের নাম ঠিক করেছি। এসব ভাবলেই গালবে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। ঠিক তখনই মনটা আবারও আদিবের সাথে কথা বলতে উথাল পাথাল করে। ফোনটা হাতে নিই, কিন্তু ফোন আর দেওয়া হয় না। নাম্বারটা এখনও চোখ বন্ধ করে ডায়াল করতে পারি। এখন সময়টা কাটছে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আত্মীয়দের বাড়ি ঘুরতে ঘুরতে। নিজেদের মাঝে মিল থাকুক বা না থাকুক, প্রকৃতি রীতি এড়োনোর সাহস আমাদের নেই। পরিবার আর সমাজ নামক শিকলে আমরা বাঁধা। এখন আদিবকে আর একটু ভুলে গিয়েছি। দেখা যাচ্ছে আগে প্রতিদিন একবার করে কথা বলার শখ জাগলেও এই আত্মীয়দের ভিড়ে আর ঘুরতে ঘুরতে নিজের ক্লান্ত শরীরে নিজেকে নিয়েই আর ভাবার সময় পায় না। আত্মীয়দের বাড়িতে ঘোড়ার পাট চুকিয়ে এখন নাকি নিলয়ের বন্ধুরা আসবে তার বউকে দেখতে। নিলয়ের পরিবারের সবাই গিয়েছে গ্রামে, তাই সব রান্নাবান্না থেকে শুরু করে সব দায়িত্ব এলো আমার ঘাড়ে। নিলয় টুকটাক যাই কথা বলে বা অর্ডার করে, কিছুই ঠিক মানুষের সাথে কথা বলার মতন না। অনেকটা রাগী আর ধমকের সুরে দায় সারা কথাবার্তা। শুরুতে এসব আমার গায়ে না লাগলেও আর এটাই চেয়েছিলাম ভাবলেও কয়েকদিন ধরে আমার বেশ রাগ আর খারাপও লাগছে। মনের একদিক বলছে এমনই তো হওয়ার কথা ছিল, আবার অন্য দিক বলছে একসাথে এতদিন থাকছি, একটু ভালো করে কথা বললেও তো পারে, বাড়ির বুয়ার সাথেও তো আমার থেকে ভালো আচরণ করে।
নিলয়ের কথা যখন আমার মনে আঘাত করে, ঠিক তখনই আদিবটার কথা মনে পড়ে। ইস, আদিব কখনোই পারতো না এভাবে কথা বলতে। নিলয়ের জায়গায় আদিব থাকলে খুব ভালোই থাকতাম। মনে রয় আফসোস আর চোখে রয় জল। আসলে মানুষের সন্তুষ্টির বড়ই অভাব, আর কোনো মানুষ কাছে না থাকলেই তার শুধু ভালোর দিকই মনে পড়ে। মন থেকে মুছে যায় আদিবের করা আচরণ। এখন যদি আদিব এই আচরণগুলো করতো বা আদিবের সাথে বিয়ে হতো, আমার আফসোস তখনও থাকতো। মনকে সন্তুষ্ট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যাই হোক, বুয়াকে সাথে নিয়ে নিলয়ের বন্ধুদের জন্য নানা ধরনের খাবারের রান্না করলাম। রান্নার ব্যস্ততায় আদিবের জন্য আফসোস আর নিলয়ের জন্য রাগ কিছুই অনুভবে আর আসলো না। আগেই বলেছিলাম, ব্যস্ততা মানুষকে সব ভুলিয়ে রাখতে পারে। খাওয়া শেষে নিলয়ের বান্ধবীদের সাথে ছাদে বসে আড্ডা মারছিলাম। কথায় কথায় নিলয়ের দুজনের সাথে সম্পর্কের কথা উঠে এলো। একজনের সাথে ব্রেকআপের পর তাকে ভুলতে আরেকটি মেয়ের সাথে কথা বলতে বলতে বন্ধুত্ব থেকে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল নিলয়। কিন্তু মেয়েটির নাকি বিয়ে হয়ে গেছিল। তখন নিলয়ের চাকরিও ছিল না। মেয়েটি নাকি বাবা মা আর পরিবারের দোহাই দিয়ে নিলয়ের থেকে বিদায় নিয়েছিল। নিলয়ের সেই বান্ধবীটি হাসতে হাসতে বলল, জানো পরে কি হয়েছিল? আমি ওই মেয়েকে মেসেজ দিয়েছিলাম তার বিয়ের দিন। কি মেসেজ? বাবা মার কথার বিরুদ্ধে যাবি না, তাহলে করলা ভাজি করলি কেন? রাতে নিজেই ভাবছি, নিলয় নিজে দুটো সম্পর্ক ছিল, তাহলে আমার সম্পর্কের কথা শুনে সে এমন রাগ কেন দেখাচ্ছে? সে কিছু বললেও সরাসরি বলা হয়েছে তো, কিন্তু একই বাসায় থেকেও শত্রুর মতন আচরণ করছে কেন? এই ছেলেগুলোও না অদ্ভুত। নিজের সব ভুল বা দোষ দোষ না, কিন্তু প্রেমিকা বা বইয়ের দোষ আর দোষ থাকে না, মহা অন্যায় হয়ে যায়। তারা শুধু অন্যদেরই বিচার করবে, নিজের দৃষ্টিকোণ থেকে কিন্তু নিজেদেরগুলো নিয়ে ভাববে না। এরই মাঝে নিলয়ের বাড়ির সকলেই ফিরে এলো এক মহা প্রস্তাব নিয়ে। আমাকে আর নিলয়কে হানিমুনে পাঠাবে। সব আয়োজন করেও ফেলেছে। না করারও মুখ নেই, আর না করলেই সন্দেহ করে হাজারো প্রশ্ন করবে। বাধ্য হয়েই প্রস্তুতি নিচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম, ইস, বান্ধবীদের সাথে গেলে কত মজা হতো। সারা জীবন তাদের সাথে এই জায়গায় ট্যুর দেওয়ার প্ল্যানই করে গিয়েছি, বাস্তবায়ন আর হয়নি। হঠাৎ করে মনে পড়ল, বেশ কয়েকদিন পরেই মনে পড়ল আদিবের কথা। আমাদের অনেক শখ ছিল 1 মাসই হানিমুনে খুব ঘুরে বেড়াবো। হঠাৎ করে এসব ভাবতে, মানে আদিবের কথা ভাবতে এমন অপরাধবোধ লাগছে কেন? তবে কি আমার মন নিজেকে এই বাড়ির, মানে নিলয়ের বউ ভাবতে শুরু করেছে? ভাবনার ঘোর কাটিয়ে ব্যাগ গুছানোই মন দিলাম, আর ঠিক করে নিলাম হানিমুন টানিমুন কিচ্ছু না, নিজেই নিজেই ঘুরতে তো পারবো। বিয়ের ঝামেলায় আর আদিবের বিরহে মনটা কেমন দুমড়ে গিয়েছে। সমুদ্রের কাছে গিয়ে সব ভুলে হালকা হয়ে আসি। পরদিন রাতে বেরিয়ে পড়লাম আর সকালে হোটেলে উঠলাম। আমার বর রিসেপশনে গিয়ে সব ফর্মালিটিস সারছে, আর আমি ওয়েট করছি। হুট করে আমার সামনে দিয়ে আদিব রিসেপশনের দিকে হেঁটে গেল। না চাইতেও উঠে তার পিছু পিছু যাচ্ছি। সে রুম বুকিং দিচ্ছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে একটি মেয়ে। প্রাক্তন প্রেমিক আদিবের সাথে অন্য মেয়েকে দেখে বুকটা কেমন ধড়াস করে উঠল। তাও আবার হোটেলে রুম বুক দেওয়ার সময়। এমন দিন দেখতে হবে আগে থেকে জানলে আমি কখনোই হয়তোবা আমার বরের সাথে এখানে আসতাম না। আচ্ছা, আমিও তো বিয়ে করে ফেলেছি, তাহলে আদিবই বা কেন আমার জন্য অপেক্ষা করবে? মনকে এই কঠিন সত্যি কথাটি বোঝাতে গিয়েও ব্যর্থ হচ্ছি বারবার। আর ব্যর্থ আমার এই আমিকে নিয়েই এখনো হতবাক হয়ে আদিবের দিকে তাকিয়ে আছি। তবে আদিবের আমার প্রতি নেই কোনো ভুরুক্ষেপ। হয়তো দেখেনি বা দেখতে চায়নি। মন শুধু বলে যাচ্ছে একটি কথাই, আর কিছুদিন তো অপেক্ষা করতে পারতো। আমার চলে যাওয়া কি তার মনে একটুও দাগ ফেলেনি? কষ্ট কি হয়নি একটুও? প্রতারকের থেকে প্রতারিত হওয়ার পরেও তো আমারও তো ঠিকই তার বিরহে প্রায় হাহাকার করে ওঠে মনটা। ইচ্ছে হয় চিৎকার দিয়ে উঠি। ছেলেদের চেয়ে মেয়েদের মন যে সত্যিই খুব নরম, তা আবারও প্রমাণিত। নিলয়ের সাথে হোটেলের ঘরে চলে এলাম। নিথর আমি আমাকে কিছুতেই আর ধরে রাখতে পারছি না। এক বুক দম বন্ধ অনুভূতি আমাকে গ্রাস করে রাখছে। নিলয়, মানে আমার বর, জানতে চাইলো বাইরে যাব কিনা। না করে দিয়ে শুয়ে পড়লাম। আর পারছি না আমি এখানে থাকতে, পারবোই না। যত তাড়াতাড়ি না এই স্থান ত্যাগ করছি, আমার মুক্তি নেই। নিজেকে জেলখানার কয়েদি মনে হচ্ছিল। নিলয় ঘরে আসতেই কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, ফিরে চলো। নিলয় অনেকটা চমকে উঠলেও, যেহেতু সে আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, আর আমাদের সম্পর্কের কোনো নাম নেই, তাই অজুহাতও চাইল না। শুধু বলল, ব্যবস্থা করছি। মনে ভয় নিয়ে এক রাত রয়ে গেলাম সেই হোটেলে।
ভয়টা ছিল এই যে যদি বের হলে আদিবকে আবার ওই মেয়ের সাথে দেখে ফেলি। পরদিন চলে এলাম আর বাড়ি আসতেই আবারও সেই প্রশ্নের মুখে। কেন এত তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি বললেও ভুল হবে, একদিন থেকেই কেন চলে এলাম? আমার শরীর খারাপ আর নিলয়ের অফিসের জরুরি মিটিংয়ের কথা বলে নিলয় আবারও আমায় বাঁচিয়ে নিল এক গাদা প্রশ্নের মুখ থেকে। কিন্তু সন্দেহ যেন যায় না শ্বশুর বাড়ির লোকে, তার ওপর নতুন বউ, সবাই যেন ভুল ধরায় মত্ত। বিএসসিটা শেষ করেই ওই ফাঁকি বিয়েটা হয়ে গেছিল। এমএসসিটা করতে চাইছি এখন। আসলে এসব থেকে দূরে থাকারও একটা পন্থা, আর ইচ্ছে তো আছেই। কিন্তু আবার পড়াশোনা শুরুর নাম শোনার সাথে সাথেই শুরু হয়ে গেল শ্বশুর বাড়ি থেকে নানান ধরনের কথাবার্তা, যা আমার দেহে কাঁটার মতন বিঁধছে। আমার দাদি শাশুড়ির ভাষ্য মতে আমরা বউ ঘরে তুলেছি, কোনো স্কুল কলেজের ছাত্রী না। আর নতুন বউ অনেক তো পড়াশোনা করছে, এখন বাচ্চা কাচ্চা সংসারের কথা ভাববো। তা না, আবার কলেজে ভর্তি হইব। কতদিন আর হয়েছে বিয়ার? আমার শাশুড়িও সম্মতির সুরে মাথা নাড়লেন। কিন্তু আমি আমার ইচ্ছায় অনড়। তাই শ্বশুর বাড়িতে খুব অল্প দিনেই জেদি বেয়াদব বউয়ের উপাধিও পেয়ে গেলাম। বদলে গেল সকলের আচরণ। আর পেরে না উঠতে পেরে সিদ্ধান্ত নিলাম কিছুদিন বাবার বাড়িতে থেকে আসি। কিছুদিনের জন্য আমার বাবার বাড়িতে গিয়ে থাকতে চাই। সকলেরই নতুন বউকে বাবার বাড়িতে এখনই কিছুদিনের জন্য পাঠানো নিয়ে সমস্যার অন্ত নেই। কিন্তু নিলয় বলে উঠল, আমি কাল দিয়ে আসবো আপনাকে। নিলয় কি আমায় সাপোর্ট করলো, নাকি আমায় অসহ্য লাগছে বলে আমার থেকে মুক্তি পেতে রাজি হয়ে গেল? দ্বিধায় পড়ে গেলাম। আসলে অনেকদিন যাবৎ আদিবের আমার থেকে মুক্তি চাওয়ার আকাঙ্ক্ষা দেখে আমার মনে এটাই গেঁথে গেছে যে আমাকে কারোরই হয়তো সহ্য হয় না। আমার থেকে সকলেই মুক্তির কামনা করে, এখন সেটা সাপোর্টই হোক। আসলে মানুষ যা দেখে অভ্যস্ত হয়ে যায়, বাকি সব তার কাছে তেমনই লাগে। তবে বাবার বাড়ি এসেছি বলে বাবা মাও যে খুব খুশি হয়েছে তাদের মেয়েকে দেখে, এমন নয়। কিন্তু আমার আশাটা তাদের কাম্য ছিল না। আমার মা বড় বড় চোখ করে বলা কথাগুলো শুনেই সেটা স্পষ্ট বুঝতে পারলাম। সুপ্তি, তুই এখন আর হাতে ব্যাগ কেন? অনেকদিন পর আমি যাচ্ছি, তাই বাবা মা খুশি হবে হয়তো। আসলে আমার এই ভাবনাটা ছিল ভুল। এবার বাবার দিকে তাকালাম, তার কপালে ভাঁজ আর বিন্দু বিন্দু ঘামও জমেছে। আমাদের দেশে প্রায় পরিবারগুলোতেই বিয়ে দিলে দায়মুক্ত, আর বিয়ে হয়ে গেলে মেয়ে শত অশান্তি নিয়ে শ্বশুর বাড়িতেই থাকবে, এটা রীতি হয়ে চলে এসছে বহুদিন ধরেই। কিন্তু বিয়ে হলেই যে মেয়ের প্রতি দায়িত্ব আরও দ্বিগুণ বেড়ে যায়, তা মানতে প্রতি পরিবারই নারাজ। তাদের কথা হলো, যাই হোক না কেন শ্বশুর বাড়ির মাটি কামড়েই থাকতে হবে। মাকে জানালাম নিলয় আমায় দিয়ে অফিসে চলে গিয়েছে, কিন্তু নিলয় আমার সাথে বাড়ির ভিতরে এলো না কেন, এর দায় আসলো আমার ওপর। তুই নিশ্চয়ই জামাইয়ের সাথে ঝগড়া করে চলে এসেছিস, তাই জামাই ভিতরে আসেনি। আচ্ছা, তুই কি আমাদের একটুও শান্তি দিবি না? মায়ের কথাই এবার কিছুটা না, ঠিক অনেকটাই রাগ হচ্ছে। কারণ ঝগড়া তো আমি করিনি, শুধু মনের বিরুদ্ধে যাইনি। নিলয়ের অফিসে কাজ আছে তাই চলে গিয়েছে, এটা বলেই চলে এলাম আমার ঘরে। আর পিছন থেকে শুনতে পাচ্ছিলাম মা জিজ্ঞেস করছে রাতে নিলয় আসবে কিনা। কিন্তু আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। দরজাটা বন্ধ করে নাম্বার খুঁজছি, আদিবের এক বন্ধুর নাম্বার। আদিবের বিয়ের বিষয়টা খোলসা না করা পর্যন্ত মনে শান্তি পাচ্ছিলাম না। খুব খুঁজে অবশেষে এক ডায়েরির পাতায় নাম্বারটা পেলাম। হ্যালো, আকাশ ভাইয়া? আমি সুপ্তি। হ্যাঁ, আকাশ বলছি। সরি আপু, ঠিক চিনতে পারলাম না। কোন সুপ্তি? আমি এখন আদিবের প্রাক্তন। ও হ্যাঁ, চিনতে পেরেছি। ভাইয়া, আদিব কি বিয়ে করেছে? হ্যাঁ, প্রায় 1.5 বছর সম্পর্কের পর বিয়ে করেছে। ক বছর ভাইয়া? 1.5 বছর। আচ্ছা ভাইয়া, রাখছি। কিন্তু আমার সাথে আদিবের সম্পর্ক শেষ করে আমার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস। তার মানে আমাকে অবহেলার এই ছিল কারণ? এখন পুরোটা স্পষ্ট আমার কাছে। সব দিক থেকে নিঃসঙ্গ লাগছে। আচ্ছা, আমাকে দেখতে দেখতে আদিবের কি বৃত্তৃষ্ণা চলে এসেছিল? কই, আমার তো আসেনি। তবে এখন অনেক বৃত্তৃষ্ণা অনুভব করছি, হয়তো আদিবের থেকেও বেশি। নিলয়কে ফোন দিলাম, এক্ষুনি এসে আমাকে নিয়ে যেতে বললাম। নিলয় শুধু আচ্ছা বলল। নিলয় চলে আসবে কিছুক্ষণের মাঝেই। ব্যাগ নিয়ে আবার আমার রুম থেকে বেরিয়ে পড়লাম। বের হতেই মায়ের প্রশ্ন, কি ঝামেলা বাঁধিয়ে এসেছি? মাকে জানালাম কিচ্ছু হয়নি, আর কিছু হলেও তোমাদের আর আমায় দায় নিতে হবে না। আমি আমার নিজের দায়িত্ব নিজেই নিতে পারি, আর এই বাসায় আর আসবো না। কথাটা শুনেই মা চড় মেরে বসলেন। আর এর মাঝে নিলয় চলে এলো। গালে হাত দিয়ে নিলয়কে বললাম চলো। নিলয় কিছুটা বিভ্রান্তিতে পড়ে গেল, কিন্তু আমি এসব কিছু অগ্রাহ্য করে গাড়িতে গিয়ে বসলাম। নিলয় গাড়িতে উঠে বলল, কোথায় যাব? জানি না। নিলয় গাড়ি চালাতে থাকলো। হঠাৎ করে অনুভব করছিলাম এই একজনই আছে
হয়তো যে রেগে থাকলেও আমি কিছু বলার সাথে সাথে কখনোই না করেনি। নিলয়, আমি এমএসসি করতে চাই। নিলয় সেইবার শুধুই বলল, আচ্ছা। শ্বশুরবাড়িতে গিয়ে নিলয় জানালো আমাকে ভর্তি করিয়ে দেবে। আবারও সকলেই আপত্তির সুর তুলল, কিন্তু নিলয়ের এক কথায় সবাইকে চুপ করিয়ে দিল। আমি চাই আমার বউ উচ্চশিক্ষিত হোক। আসলে শ্বশুরবাড়িতে সবাই এক হবে না, এটাই বাস্তবিক। কিন্তু যদি স্বামী পাশে থাকে, তাহলে যে যেমনই হোক না কেন সবার সাথে মানিয়ে নিয়ে থাকা যায়, আর প্রাপ্য সম্মানটাও পাওয়া যায়। তা প্রমাণিত করতে পেরে নিলয়ের প্রতি সত্যি আজ খুব কৃতজ্ঞতা বোধ হচ্ছে। আজ সকালে আমি নিলয়ের সাথে এমএসসিতে ভর্তি হতে যাচ্ছি। এরই মাঝে কয়েক মাস পর আবার আদিবের কল। বিয়ের এত মাস পর প্রাক্তন প্রেমিকের ফোন দেখে শুধু অবাকই নয়, মনে মনে তার জন্য রাগ ঘৃণাও হচ্ছিল। হয়তো রাগ আর ঘৃণাটা এত তীব্র হতো না যদি না জানতাম সে অতীতে আমার সাথে প্রতারণা করেছে। আসলে মানুষ সব মাপ করতে পারলেও প্রতারণার ক্ষমা করতে পারে না। ফোনটা ধরবো নাকি ধরবো না ভাবতে ভাবতে ধরেই ফেললাম। মনে জমা সকল তিক্ততা আজ কথার মাধ্যমে তাকে শুনিয়ে দিয়ে এই দায় থেকে আজ আমায় মুক্ত হতেই হবে। ফোনটা ধরতেই, কি পাইছো কি তুমি? এখনো আমাকে জ্বালিয়ে যাবা? একটুও শান্তি দিবা না? এখন তো তোমারও বিয়ে হয়ে গেছে, এখন একটু রেহাই দাও আমায়। এত অন্যায় আমার আর সহ্য হচ্ছে না। অথচ এই কথাগুলো আমার তোমাকে বলা উচিত ছিল, তোমার করা অন্যায়ের জন্য। মানুষ নিজের দোষ অপরের ওপর চাপিয়ে নিজে মহৎ সাজতে খুব ভালো পারে। তুমি আকাশকে ফোন দিয়েছো কেন? তোমার আমাকে ঠকানোর নমুনা জানতে। এটুকু বলেই ফোনটা কেটে দিলাম। অনেক কিছু বলার পরিকল্পনা শুরুতে করে থাকলেও কথা বলার সময় আর মুখ দিয়ে কিছু বের হলো না। অথচ যে দোষী সেই আমার থেকে বেশি কথা শুনিয়ে গেল। দোষীদের তাদের দোষ আর ভুল ঢাকতে বেশি কথার প্রয়োজন পড়ে। বের হবে কখন? আপনার ভর্তির কাজ শেষ করে আমাকে অফিসে যেতে হবে। আমারও তো অফিসে কাজ আছে, সারাদিন তো আর অপেক্ষা করতে পারি না। হ্যাঁ চলুন। গাড়িতে যেতে যেতে নিজেকে একবার স্বার্থপরের কাতারে চিন্তা করলাম। যেই নিলয়কে আমি স্বামী হিসাবে মেনে নিতে চাইনি, এখন তার থেকেই কলেজে ভর্তি হওয়ার জন্য সাহায্য কামনা করছি। অবশ্য এখনো তাকে স্বামীর মতো ভাবছি। একজন উপকারী বন্ধুর তালিকায় তাকে ফেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমি কি খুব বেশি স্বার্থপরের মতন আপনার থেকে সুবিধা নিচ্ছি? আপনি আমাকে স্বামী হিসাবে না মানলেও সামাজিক রীতিতে আমার স্বামী হিসাবে কিছু কর্তব্য আছে। আমি শুধু আমার কর্তব্যই করছি, আর আপনিও কর্তব্যের খাতিরে আমার থেকেই সাহায্য চেয়েছেন। এখন যদি আপনার প্রাক্তন আপনার স্বামী হতো, তাহলে আপনি তাকে বলতেন, এটাই প্রকৃতির রীতি। আর এখন চুপ করে থাকেন। গাড়ি চালানোর সময় এত কথা ভালো লাগে না। নিলয় আমাকে প্রাক্তন নিয়ে কিছুটা খোঁচা দিলেও আমাকে সাপোর্ট করায় কৃতজ্ঞতা বোধ হচ্ছে। ভর্তির কাজ শেষ করে বাড়ি ফিরেই সবার মাঝে থমথমে ভাব উপলব্ধি করলাম। হয়তো আমার ভর্তি নিয়েই বাড়িতে এই হাল, তবে যেহেতু সামাজিক রীতিতে এই বাড়ির বউ, তাই আমি তাদের থমথমে ভাব দূর করে শান্তির পরিবেশ সৃষ্টি করা আমারই কর্তব্যের মাঝে পড়ে। তারা আমার ভর্তি হওয়াতে নারাজ ছিল বলে আমিও অভিমান করে থাকলে তাদের সাথে দূরত্ব আরও বাড়বে। আসলে আমার মনটাও আজ ভালো, আর মন ভালো থাকলে সব কর্তব্য পালন করতে মন থেকে আগ্রহ পাই আর ভালোও লাগে। রান্নাঘরে ঢুকে সবার পছন্দের খাবার বানালাম। সবাই খেয়েছে, অনেকটাই খুশি হলো। মুখে না বললেও তা স্পষ্ট বুঝতে পারলাম। আর শাশুড়ি মায়ের বাতের ব্যথার জন্য আনার সময় একটা মালিশের তেল নিয়ে এসেছিলাম। খাবারের পরে ওটা দিয়ে মালিশ করে দিচ্ছি। মা হয়তো আরাম পাচ্ছে। আমার পানে সন্তুষ্টির দৃষ্টিতে তাকালো। এবার ননদের ঘরে গিয়ে আমার থেকে একটা 3 পিস দিয়ে আসলাম। বিয়ের পরের দিনই সে ওটা খুব পছন্দ করেছিল। খুশিতে তো আমায় জড়িয়ে ধরলো। তবে দাদি শাশুড়ি এখনো আমার ওপর অসন্তুষ্ট, কথা শুনিয়েই যাচ্ছে। ওনাকে পান সাজিয়ে দিলাম, কিন্তু খেলো না। কিছুটা মন খারাপ হলো বটে। আসলে আমি একা সবার মন জয় করতে পারবো এমনটা তো না। কেউ কেউ থাকবে এমন যাদের আমাকে ভালো লাগবে না। সবাইকে নিয়েই তো সংসার। সংসার, আমি কি সংসার করছি? তাহলে আমি কি নিলয়ের বউ হয়ে গিয়েছি? ভাবতেই অনেক বেশি লজ্জা পেয়ে লজ্জা মিশ্রিত চোখে নিলয়ের ছবির দিকে তাকিয়ে আছি। এই প্রথম নিলয়কে ভালো করে দেখছি। না, খুব খারাপ না কিন্তু দেখতে। তবে মনে এখন আর কোনো নিলয়ের ব্যাপারে দ্বিধা বা অনীহা আসছে না। হয়তো কারোর সাথে থাকতে থাকতে তার প্রতি মায়া চলে আসে। মন না চাইলেও আসে। আর মনের ওপর তো কারোর হাত নেই। চা বানাচ্ছি। নিলয়ের অফিস থেকে আসার সময় হয়ে গেছে। আসতেই চাটা দিতে হবে। কলিং বেলটা বাজতেই দরজা খুলে মুচকি হাসি দিলাম। কি করে ফেললাম? হাসতে তো চাইনি। নিলয় কি ভাবলো কে জানে। তবে এই প্রথম নিলয়কে চা বানিয়ে দিচ্ছি দেখে সে বেশ অবাকই হলো। যদিও কিছু বলল না ধন্যবাদ ছাড়া। আমার কিছু বই লাগবে, আমি কাল অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। কিন্তু আমার যদি মনে না থাকে,
কাজের চাপে আমাকে কিছু আনতে বললে ভুলে যাই আমি। আপনার নাম্বারটা দিন, আমি মনে করিয়ে দেব। প্রথমে নাম্বার নেওয়া, এরপর বই এনা, এটা সেটা আনার অজুহাতে ফোন দেওয়া, কথা বলা, কথার পৃষ্ঠে আবারও কথা বলা, চা বানিয়ে দেওয়া, একসাথে খেতে বসা, এসব করতে করতে আমাদের মাঝে জড়তাটা অনেকটাই কমে গেছে। সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক পর্যন্ত না গেলেও একে অপরের ভালো সম্পর্ক বলাই যায়। নিলয়ের সাথে তার অফিস থেকে ঘুরতে এসে সম্পর্কটা আরও ভালো দিকে এগোচ্ছে। এরপর আমরা প্রায়ই ঘুরতে যেতাম। আর এভাবেই এক পা দু পা করে আমাদের মাঝে এখন আর জড়তা নেই বললেই চলে। আসলে সময় মানুষকে সব কিছুর সাথেই খাপ খাওয়াতে বাধ্য করে, জিতেও যায়। 3 বছর হয়ে গিয়েছে, সম্পর্কটা এখন ভালো সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্কে রূপ নিতে শুরু করেছে। এমএসসিটাও শেষ করে বসে আছি, তবে এখন চাকরি করার ইচ্ছে পোষণ করছি। সেই আবার শ্বশুরবাড়ির চাকরি করা নিয়ে অশান্তি, তাদের বাড়ির বউয়েরা চাকরি করে না, আরও কত কি। এবার তো আমার বাবা মাকেও ডেকে এনেছে মিটিং করতে, যাতে আমি চাকরি না করতে যাই, আর তারা আমাকে বোঝায়। এত হাঙ্গামা দেখে আমারও চাকরি করার ইচ্ছে চলে গেল। কাউকে আর কিছু বললাম না। কিছুদিন পরেই দেখছি এক সফটওয়্যার কোম্পানি থেকে চাকরির ইন্টারভিউ ইমেল এসছে, কিন্তু আমি তো কোনো সিভি জমা দিইনি। বুঝতে আর বাকি রইল না, এটা নিশ্চয়ই নিলয়ের কাজ। এরপর আমি আর নিলয় মিলে আমার পরিবার আর নিলয়কে পরিবারের কাছে বুঝিয়ে অনেক কষ্টে রাজি করালাম। আমার ইচ্ছেটাও আবার ফিরে এলো। আসলে পাশে কেউ সাহস জোগানোর মতন থাকলে সকল বাধাই অতিক্রম করা সম্ভব। সফটওয়্যার কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার হিসাবে আর ভালো কোডিং পারার সুবাদে চাকরিটা আমার হয়েও গেল। আজ আমার অফিসের প্রথম দিন। নিলয় আমায় নিয়ে যাবে, সবাইকে বলে অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবার মুখেই সন্ধ্যার আধার নেমে এসছে। ভাবলাম প্রথম বেতনের টাকা দিয়ে সবার জন্য উপহার কিনে এই আধার মুহূর্তের মাঝে একদিনে কাটিয়ে দেব। এই আশায় অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। আমার ডেস্ক, আমার কম্পিউটার, সব কিছু দেখি একজন মেয়ে হিসাবে এত বেশি খুশি আর গর্ব হচ্ছিল, যা হয়তো ভাষায় বোঝানো সম্ভব না। কিন্তু পাশের ডেস্কের দিকে চোখ যেতেই আমার উজ্জ্বল হয়ে জলজল করা দুটো চোখ দুটিতে যেন মেঘের আধার নেমে এলো। পাশের ডেস্কেই আদিব বসে কাজ করছে। সেই বেইমানটার চেহারা চিনতে আমার খুব বেশি কষ্ট হয়নি। মনে মনে ঠিক করেই নিলাম এখানে আর কাজ করব না। আজকেই আমার প্রথম আর শেষ দিন। এমন কারোর সাথে বসে সারাদিন কাজ করা আমার পক্ষে শুধু অসম্ভবই না, বরং আরও অসহ্যেরও বটে। মনে মনে খুব শক্ত হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললাম আজই না করে দেব। আজকের মতন শুধু কাজ করে যাব। হঠাৎ করে দেখলাম আদিব আমার দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে। এখন আমার বেশ অস্বস্তি লাগছে। এরই মাঝে লাঞ্চ টাইম হয়ে গেল বলে উঠে অফিসের ক্যান্টিনে চলে গেলাম। প্রথম দিন, তাই সকলের সাথে ব্রেক টাইমে পরিচিত হচ্ছিলাম। এমন সময় আমার পরিচিত কণ্ঠে ডাক, শক্তি। পিছন ফিরে দেখলাম আদিব। মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে আসবো, তখনই আবার, শক্তি দাঁড়া, তোর সাথে আমার একটা কথা আছে, প্লিজ দাঁড়া 1 মিনিট। বেইমানটার অনুনয় শুনে মানুষ হিসাবে ভদ্রতার খাতিরে দাঁড়ালাম। জি বলুন, কি বলবেন? তোর সাথে আমার কিছু কথা আছে, আর তোকে আমি অনেক দিন যাবতই খুঁজে বেড়াচ্ছি। আর কি ভাগ্য দেখ, আজ এই অফিসে আমার শেষ দিন। অন্য জায়গায় ট্রান্সফার হয়েছি, আর আজই তোর সাথে আমার দেখা। নাটক বন্ধ করেন, আমার আর আপনার সাথে কথা নেই। আর আপনি এই অফিসে চাকরি করেন জানলে আমি কখনোই জয়েন করতাম না। শক্তি, তোর সাথে অন্যায়ের ফল আমি পেয়েছি। জেরিনের, মানে আমার বউয়ের, আমার সাথে সম্পর্কে থাকা অবস্থায় সে অন্য সম্পর্কে জড়িয়ে আমার মান সম্মান শেষ করে, আর আমার পরিবার আর সমাজে মুখ দেখানোর পথ বন্ধ করে অন্য ছেলেদের সাথে স্কটল্যান্ড চলে যায়। ও সেদিন একটা চিঠি ফেলে চলে গেল, সেদিন খুব কেঁদেছিলাম। আর তোর সাথে যে একই অন্যায় করেছিলাম সেটাও উপলব্ধি করতে পারছিলাম। মানুষ যখন এখন আমায় দেখিয়ে বলে ওই যে ওর বউ পালিয়েছে, তখন নিজেকে খুব অসহায় লাগে। পারলে আমায় মাফ করে দিস। বলি আদিবটা চলে গেল। আমি মনে মনে ভাবছিলাম, পাপের শাস্তি পৃথিবীতে কিছুটা ভোগ করলে তবে সেই শাস্তি থেকে সবাই ভুলটা বুঝতে পারে। আদিব যে বুঝতে পেরেছে, এই তো অনেক। বাড়ি ফিরে গেলাম চাকরি করব বলে ভাবতে ভাবতে, কিন্তু বাড়ি ফিরেই আবার সেই অফিস যাওয়া নিয়ে অশান্তি। আমি চলে গেলে ঘরের কাজ করার লোক থাকে না। গিয়ে দেখি ঘরের সমস্ত কাজ পড়ে আছে। আমার জন্য সকলেরই মুখে অসন্তুষ্টির ছাপ। অফিস থেকে গিয়ে ঘরের সমস্ত কাজ করছি। এরই মাঝে নিলয় এসে সোফায় গা এলিয়ে দিয়ে চা চাইছে, অথচ আমরা দুজনেই সারাদিন অফিসের কাজ সামলে এসছি। আজ
ছেলে মেয়ের তফাৎটা খুব করে উপলব্ধি করছি। এভাবেই কাটতে লাগলো দিন, আর শাশুড়ির নাতি বা নাতনির মুখ দেখার জন্য আগ্রহ বাড়ছে। অফিসে যাওয়ার অপরাধে অফিস থেকে ফিরতেই ঘরের কাজ বাড়তি করে রেখে দেওয়া হয়। হয়তো সব আমাকে চাকরি ছাড়ানোর জন্যই ফোন দিই, কিন্তু শক্ত মনে সব করে দিই, চাকরিটা আমি করবই। আমার পরিচিতি এটা, আমি কেন ছাড় দেব? নিজেকে এখন শুধু এই বাড়ির বউ হিসাবে পরিচয় দিই না, একজন চাকরিজীবী হিসাবেও পরিচয় দিই। এভাবে কেটে গেল আরও 1 মাস। হঠাৎ করে অপরিচিত নাম্বার থেকে ফোন ধরতেই বলল নিলয় অ্যাক্সিডেন্ট করেছে। আকাশটা মনে হলো মাথার ওপর ভেঙে পড়ল। দৌড়ে গেলাম হাসপাতালে। আঘাত গুরুতরভাবেই লেগেছে, এক্ষুনি অপারেশন করতে হবে। অপারেশন ভালোভাবে করা হলো, আর কিছুদিন পর নিলয়টা এখন কিছুটা ভালো আছে। দীর্ঘ 1.5 মাস হাসপাতালে থাকার পর নিলয়কে নিয়ে আজ বাসায় ফেরার পালা। কিন্তু অপারেশন, ইনজেকশন, ওষুধ খরচের পিছনে ক্যাশ যা ছিল সব শেষ। হাসপাতাল থেকে ছাড়তে বেশ কিছু টাকার প্রয়োজন, আর এই টাকাটা জোগাড় হলো আমার বেতনের টাকা থেকে। বাসায় আসার পর বিপদের সময় আমার চাকরিটা যে কতটা ভূমিকা পালন করলো তা বুঝতে পেরে শ্বশুর বাড়ির লোকের এতদিন পর আমার চাকরিটার জন্য তাদের গর্ববোধ হলো, আর তারা এটা মেনেও নিলেন। নিলয়ের সেবা করেই নিলয়কে অনেকটা সুস্থ করে দিলামই, সেই সাথে নিলয়ের মনের ভালোবাসার জায়গাটাও পরিপূর্ণভাবে পেয়ে গেলাম। বহু বছর পর আজ আমার মেয়ে রাজকন্যা আর নিলয়কে আমার জন্মদিনের ট্রিটটা আমার টাকাটা দিতে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে এসেছি। রেস্টুরেন্টে ঢোকার সময় এক দম্পতি তাদের ছেলেকে নিয়ে বের হওয়ার সময় আমাদের দেখেই দাঁড়িয়ে গেল। অনেক সম্মান আর শ্রদ্ধাবোধ মিশ্রিত আদিবের মুচকি হাসি আর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল। হয়তো আবারও বিয়ে করেছিল, আর করবেই তো। কারোর জন্য তো আর কারোর জীবন থেমে থাকে না। আমার যেমন আদিবের জন্য থেমে থাকিনি কিছু, আদিবেরও যেমন জেরিনের জন্য থেমে থাকিনি কিছু। আমিও শ্রদ্ধাবোধ ধরে রেখে ধন্যবাদ জানাল আদিবকে। আর রাজকন্যা আদিবের ছোট্ট ছেলেটাকে তার হাতের চকলেটটা এগিয়ে দিল। একে অপরকে সালাম দিয়ে যে যার পথে আবারও হাঁটা শুরু করলাম। আমার আদিবের জন্য আজ আর নেই ঘৃণা। এসব ঘৃণা, রাগ থেকে নিজের মনকে বহুদিন আগেই সরিয়ে এনেছিলাম। শেষ হয়ে যাক শেষ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মরার মতন বেঁচে থাকা সম্পর্কগুলো। রয়ে যাক মানুষটির প্রতি শ্রদ্ধা আর সম্মান। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।